আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন কি খাই? নর্মাল সবাই বলবে যে স্যার চা খায়। আমরাও কিন্তু চা না খেয়ে টিউশন পড়তে যাব না। যতক্ষণ না পর্যন্ত মা আমাকে চা করে দেয় ততক্ষণ কিন্তু টিউশন পড়তে যাব না। শুধু স্টুডেন্টের জন্য নয়, যে কোনো অফিসের কাজ, যে কোনো স্টুডেন্ট, যে কোনো মানুষ কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাদের ভারতীয়দের জন্য চা তার লাগবেই। ঠিক আছে? চা হচ্ছে একটা এমন পানীয় যেটা আমাকে সকালে খেতে হবে, বিকালে খেতে হবে। মন ভালো হলেও খেতে হবে, মন খারাপ হলেও খেতে হবে। দুঃখের চা, সুখের চা, সবেতেই চা। চা চা একবারে। ঠিক আছে? তো এই চা সম্পর্কে আজকের ক্লাসে আমরা পড়বো। হ্যালো স্টুডেন্ট, আমি মিলন, লান্টু মোড়ের একজন ভূগোল শিক্ষক। আজকে ক্লাস 10-এ তোমাদের চা সম্পর্কে পড়াবো। তো বেশি না কথা বাড়িয়ে চা সম্পর্কে আগে শুরু করি। ঠিক আছে? তো চা গাছ কি সবাই দেখেছিস? কোনোদিন দার্জিলিং ঘুরতে যাচ্ছি, চা দেখবি কি করে? দেখ, আমি কিন্তু তোদেরকে দার্জিলিং না ঘুরতে নিয়ে গেলেও আমি তোদেরকে চা গাছ কিন্তু দেখাচ্ছি। দেখে নে। দেখতে পাচ্ছিস এই ছবিটা হচ্ছে চা গাছের ছবি। ঠিক আছে? এটা হচ্ছে চা গাছের ছবি। তো নর্মালি এটা দেখতে গুল্ম জাতীয় একটা উদ্ভিদ, যেটা মূলত আমরা চায়ের কথা শুনলেই দার্জিলিং বা আসামের কথা মনে পড়ে। তো এই চা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে শর্ট কোশ্চেন, হ্যাঁ, ক্যামিলিয়া ক্যামিলিয়া সাইনেনসিস। কি বললাম? ক্যামিলিয়া সাইনেনসিস। এবারে দেখ, চা তো আমরা সবাই খাচ্ছি, কিন্তু আমাদেরকে চা খাওয়ার আগে চায়ের হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। চা গাছটা প্রথম, মানে চা খাওয়া প্রথম শুরু হয়েছিল কোন দেশে? সবাই জানি আমরা, সেটা কোন দেশ? সেটা চীন দেশ। কোন দেশ? সেটা হচ্ছে চীন দেশে প্রথম হচ্ছে চা খাওয়া শুরু হয়েছিল। ঠিক আছে? প্রায় 2900 তোর খ্রিস্টপূর্বাব্দে চীন দেশে হচ্ছে চায়ের প্রচলন শুরু হয়। বিখ্যাত চীনা সম্রাট, যার নাম হচ্ছে সেন ইয়েং বা নুয়েং বলা হয় অনেক জায়গায়। সেন নুয়েং হচ্ছে প্রথম চা প্রচলন করেছিল। কিন্তু এই চা গাছটা আমাদের ভারতবর্ষে কিভাবে আসে? এই চা গাছটা ইংরেজদের হাত ধরে কিন্তু আমাদের ভারতে প্রথম হচ্ছে চাটা আসে। ঠিক আছে? কত সালে? সালটা হচ্ছে, তো 1820 নাগাদ হচ্ছে প্রথম চা আমাদের ভারতে এসেছিল। ঠিক আছে? কোথায় এসেছিল? প্রথম আসামে এসেছিল। এগুলো মনে রাখবি, হ্যাঁ। তো 1820 সালে প্রথম হচ্ছে আসামে, কোথায়? আসামে হচ্ছে এই চায়ের প্রথম চাষ হয়েছিল। ঠিক আছে? মনে থাকবে তো? আসামে হচ্ছে এই প্রথম চায়ের প্রচলন শুরু হয়েছিল। এবং পরবর্তীকালে হচ্ছে 1851 সালে একজন ইংরেজ ভদ্রলোক, যার নাম হচ্ছে রবার্ট ফরচুন। তার নাম কি? রবার্ট ফরচুন প্রথম হচ্ছে দার্জিলিং এ চা গাছটি এনেছিলেন। ঠিক আছে? তা মনে থাকতে হবে যে প্রথম চায়ের প্রচলন হয়েছিল কোথায়? প্রথম চায়ের প্রচলন হয়েছিল চীন দেশে। এবং ভারতে প্রথম চা আনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। ভারতে প্রথম হচ্ছে কি আসে? চা আসে। বুঝতে পেরেছিস তো? এরপরে 1851 সালে রবার্ট ফরচুনের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে প্রথম হচ্ছে চায়ের চাষ শুরু হয়। কেন ইংরেজরা আনলো? ইংরেজ তখন দেখছে যে চীন দেশ হচ্ছে চা রপ্তানি করে প্রচুর মাল্লু কমাচ্ছে। ইংরেজরা জানিস তো, একবারে যেখানেই পাবে সেখানেই হচ্ছে পিন দেওয়ার চেষ্টা করবে। তো তখন কি করে ইংরেজরা? ওই চা গাছগুলো নিয়ে এসে আমাদের ভারতবর্ষে প্রথম লাগায়। কেন লাগায়? কারণ তখন তো ভারতবর্ষ অলরেডি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে এসে গেছে, তখন কোনো সমস্যাই নেই। তো এইভাবে হচ্ছে আমাদের দার্জিলিং এবং আসামে প্রথম চায়ের প্রচলন শুরু হয়। এবারে ভারতের মানুষেরও কিন্তু আগে থেকে চা অত অ্যাডিকশন ছিল না, কিন্তু তার পরবর্তীকালে এমন একটা কন্ডিশন আসে যে গোটা ভারতবর্ষ হচ্ছে
চায়ের প্রতি একটা ভালো মনোনিবেশ তৈরি করছে। যখন ছোটবেলায় আমার মা পড়াশোনা করতে আমি তখন আমাকে বলতো, এই পড়াশোনা না করলে আমি চা দোকানে কাজে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এই চা দোকানে কাজ না করার ভয়তে, সত্যি কথা কিন্তু মা বলতো, এই চা দোকানে কাজ করবো না বলেই আমাকে পড়াশোনা করতে হয়েছে। এখনো অনেক জায়গায় হচ্ছে বাবা মারা বকে, এই পড়াশোনা না করলে চা দোকানে কাজে লাগিয়ে দেবো, ঠিক আছে। যা বুঝতে পারছি চাকরি বাকরি না বলে আমাকে চা দোকানেই কাজ করতে হবে। যাকে দেখবি কোনো না কোনো জায়গায়, স্থানীয় জায়গায়, মানে যে কোনো এলাকাতে একটা ন্যাচারালি একটা পপুলার চা দোকান থাকে যেখানে সবাইকে চা খায়, ঠিক আছে। মানে যেখানেই বলি না কেন, যে যেখানেই বসবাস করে তার নিজস্ব একটা এলাকায় কিন্তু দেখবি তোদের চা দোকান থাকে। আমাদের যেমন ঘাটালে নিমাইদা চা দোকান, নমদা চা দোকান বিখ্যাত, সবাই ওখানে গিয়ে চা খায়, ঠিক আছে। সেরকম যাদের ঘরের কাছাকাছি বা এলাকায় যেরকম চা দোকান আছে অবশ্যই কমেন্টে জানাবি, একটু দেখবো কি কার কোথায় চা দোকানটা আছে। যাকে তো চা হচ্ছে একটা এমন পানীয় যেটাকে বিক্রি করে মানে রপ্তানি করে ভারত হচ্ছে প্রচুর ফরেন কারেন্সি কিন্তু আমাদের দেশে নিয়ে আসে। সেই কারণে যাকে বলা হচ্ছে সোনালী পানীয়। কি বলা হচ্ছে যাকে? যাকে বলা হচ্ছে সোনালী পানীয়, ঠিক আছে। এই কোশ্চেনটাও পরীক্ষায় কিন্তু আসে। তাহলে যাকে বলা হচ্ছে কি পানীয়? যাকে বলা হচ্ছে সোনালী পানীয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে তোর যেটা বলবো সেটা হচ্ছে, ঠিক আছে এটা উড়িয়ে দিচ্ছি। দেখ, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে সোনালী পানীয়। মনে রাখতে হবে এটা। এটা কিন্তু আমি লাল কালিতে করে দেখাচ্ছি, এটা কোশ্চেন পরীক্ষায় পড়ে। সোনালী পানীয়, ঠিক আছে। কাকে বলা হয় সোনালী পানীয়? চাকে বলা হয়। কেন বলা হয়? কারণ চাকে রপ্তানি করে আমাদের ইন্ডিয়া প্রচুর অর্থ কিন্তু ভারতবর্ষে নিয়ে আসে। এরপরে চা কিন্তু ন্যাচারাল একটা, যে হঠাৎ করে আমি জমিতে লাগিয়ে দিলাম এরকম একটা ফসল নাই কিন্তু। চাকে কিন্তু লাগাতে গেলে একটা ভালো মেনটেনেন্স করতে হয়, এবং চা অ্যাকচুয়ালি হচ্ছে বাগিচা ফসল, ঠিক আছে। জমির মধ্যে যে আমাদের ঘরের পাশে জমি একটা আছে, তুই মনে করলি যে কালকে আমি চা গাছ লাগিয়ে দেবো, হবে না। চা হচ্ছে এক প্রকারের বাগিচা ফসল। কি ফসল? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ে। চা হচ্ছে কি ফসল? চা হচ্ছে বাগিচা ফসল, ঠিক আছে। কারণ বাগান করে যে ফসল লাগানো হয় তাকে বলা হচ্ছে কি বাগিচা ফসল। চা হচ্ছে এক ধরনের কি ফসল? বাগিচা ফসল। এটা মনে রাখতে হবে। তাহলে আমি কি বলেছি? প্রথম বললাম যে চা হচ্ছে এক প্রকারের সোনালী পানীয়। কেন বলা হয় সেটাই বললাম। চা হচ্ছে বাগিচা ফসল কেন হয় এটাও বললাম। এবং চাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষ প্রচুর ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে। যেটা আমি আস্তে আস্তে কোথায় কে প্রথম চা উৎপাদনে, কে দ্বিতীয়, আমি এগুলো আস্তে আস্তে সবগুলোই বলবো, ঠিক আছে। তো মন দিয়ে তোরা একটু ক্লাসটা শুনবি। দেখ, তাহলে ভালো করে বোঝাই জায়গাটা কি বলছি। সেটা হচ্ছে চায়ের প্রকারভেদ। চায়ের প্রকারভেদ তোদের আমি বলি এখন যে চা ক প্রকার, তখন তোরা কি বলবি? স্যার, দুধ চা, লেমন টি, গ্রিন টি, আমরুদ চা, লবঙ্গ টি, 500 আনা চা বলে দিবি, ঠিক আছে। কিন্তু বাবা আমি যেটা বুঝি ভালো করে শোন, এগুলো হচ্ছে চায়ের ভ্যারাইটি নয়। চায়ের ভ্যারাইটি গুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। প্রথম এক নম্বর কি? প্রথম এক নম্বর হচ্ছে কালো চা। কি চা? কালো চা, ব্ল্যাক টি। কোন দেশ খায়? আমরা খাই, ভারতীয়রা খাই, ঠিক আছে। ভারতে ফেমাস হচ্ছে কালো চা, মনে রাখতে হবে এটা। ভারতে কি ফেমাস? ভারতে হচ্ছে কালো চা। দ্বিতীয় কে আছে? দ্বিতীয় হচ্ছে গ্রিন টি, যেটা তোরা খাস, বড় লোক সবাই। গ্রিন গ্রিন টি বা সবুজ চা। এটা কোন দেশে খায়? এটা খায় হচ্ছে চীন দেশে, হ্যাঁ। চীন দেশে ফেমাস হচ্ছে গ্রিন টি, মনে আছে? তাহলে ভারতে হচ্ছে কালো চা, আর চীন দেশে হচ্ছে গ্রিন টি। এই কালো চা তৈরি হয় কিভাবে বলতো? এই কালো চা তৈরি হয় হচ্ছে চা গাছের পাতাকে প্রথমে তোলা হয়, তুলে কি করা হয়, আগুনে সেঁকা হয়, সেকে গুঁড়ো করে হচ্ছে আমাদের কালো চা গুলো প্রস্তুত করা হয়। যেই লাল চা গুলো খাই না আমরা, সেগুলো হচ্ছে কালো চা, ঠিক আছে। আর গ্রিন টি সবাই খাস ওয়েট কমানোর জন্য, গ্রিন টি অনেকে খাই, ঠিক আছে। তো গ্রিন টি হচ্ছে কোথায় পাওয়া যায়?
মানে পাওয়া যায় সব জায়গায়, ফেমাস কোথায়? ফেমাস হচ্ছে চীন দেশে, ঠিক আছে। তৃতীয় হচ্ছে স্টক চা। স্টক চা, ঠিক আছে। স্টক চা কোথায়? রাশিয়াতে ভালো খাওয়া হয়, রাশিয়াতে। রাশিয়াতে ফেমাস হচ্ছে স্টক চা, ঠিক আছে। আর একটা চা আছে, তার নাম হচ্ছে কি ওলং চা, মনে রাখবি, ওলং চা। ওলং চা কোথায়? ওলং চা তাইওয়ানে। কোথায়? তাইওয়ানে। এই ওলং চা হচ্ছে তাইওয়ানে খাওয়া হয়। আর লাস্ট হচ্ছে সাটে চা বা মাটে চা বলা হয়, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে উরুগুয়েতে। তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে। তো কালো চা কোথায় ফেমাস? ভারতে। গ্রিন টি কোথায়? চীন দেশে ফেমাস। স্টক চা রাশিয়াতে, ওলং চা তাইওয়ানে, এবং সাটে বা মাটে চা হচ্ছে উরুগুয়ে আর প্যারাগুয়েতে, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু তোদেরকে শর্ট কোশ্চেন পরীক্ষায় জন্য দেবে। ক্লিয়ার? তাহলে এটা মুছে দিচ্ছি আমি। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে চায়ের ভৌগোলিক পরিবেশ। চা উৎপাদনের, ভারতে চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো কি কি, ঠিক আছে। তাহলে চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। আচ্ছা, এটা আমি যদি মিডিলে লিখি ভালো আসবে না? এই ছবিটা আমি ছোট করে দিচ্ছি। দেখ, চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখ, চা উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমি তোর হচ্ছে দুটি ভাগে ভাগ করছি, ঠিক আছে। প্রথম কি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। যখন তোরা কোশ্চেন পরীক্ষায় লিখবি অবশ্যই এই স্ট্রাকচারটা ভাগ করে দিবি, তাহলে কি হবে বলতো? তাহলে হচ্ছে তোরা স্যার যখন খাতা দেবে তো ভালো করে বুঝতে পারবি যে মোটামুটি ঠিক মতো লেখা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। পরিবেশ, ঠিক আছে। তাহলে দুটো পার্টে ভাগ করে দিলাম, যে কোনো কিছু মানে শুধু চা বলে নয়, যে কোনো কৃষিজ ফসল তার উৎপাদনের জন্য মানে ভৌগোলিক পরিবেশের জন্য দুটো পার্ট আমাদের লাগে, সেটা হচ্ছে এক প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে। এবার প্রাকৃতিক পরিবেশে কি কি ভাগগুলো আসছে সেইগুলো প্রথম হচ্ছে এক নম্বরে আমি লিখছি, সেটা হচ্ছে প্রথম জলবায়ু লাগবে, এক নম্বর জলবায়ু। জলবায়ু, চা উৎপাদনের জন্য চা হচ্ছে কি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর একটা হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। কি বললাম? চা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে একটা উদ্ভিদ। তো এই জলবায়ুর মধ্যে কি কি ভাগ পড়ছে? এক হচ্ছে তোর উষ্ণতা। উষ্ণতা, চা কিন্তু উৎপাদনের জন্য খুব বেশি টেম্পারেচার লাগে না, ঠিক আছে। কারণ আমরা তো জানি যে দার্জিলিং মানে পার্বত্য অঞ্চলে চা উৎপাদন হয়, নিশ্চয়ই তাহলে তাপমাত্রা কম লাগবে না, তাই তো। তাহলে মনে রাখবি যে চা উৎপাদনের জন্য টেম্পারেচার একটু কম হলেই হবে, মানে বিশাল কম নয় যে তুষার পড়ে যাবে এরকম না, মিডিয়াম একটা মিনিমাম টেম্পারেচার লাগবে। বেশি মানে গরমও দরকার নেই আর বেশি ঠান্ডাও দরকার নেই, ঠিক আছে। মোটামুটি কত? মোটামুটি হচ্ছে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলেই কিন্তু এনাফ, ঠিক আছে, বোঝা গেল। 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলে কিন্তু মোটামুটি চা উৎপাদন ভালো মতোই হয়। দ্বিতীয় হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত
আবার চা গাছ কিন্তু প্রচুর জল খায়, ঠিক আছে। চা গাছ হচ্ছে তার ভালো চা পাতা তৈরি হওয়ার জন্য, চায়ের গুণমান বজায় রাখার জন্য এতে প্রচুর জল দিতে হয়, মানে প্রচুর জল লাগে, বৃষ্টির জল প্রচুর লাগে, ঠিক আছে। প্রায় কত, প্রায় 150 থেকে 200 সেমি কিন্তু বৃষ্টিপাত এখানে লাগবেই, ঠিক আছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তাই তো। দার্জিলিং পার্বত্য অঞ্চলে কিন্তু চা চাষ করা হয় এই কারণেই, কারণ ওখানে বৃষ্টিপাত প্রচুর লাগে, ঠিক আছে। 3 নম্বর কি, আর্দ্রতা। আর্দ্রতা, এই চা চাষ করার জন্য কিন্তু মোটামুটি বাতাসের মধ্যে ভালো একটা আর্দ্রতা হওয়ার প্রয়োজন, কারণ যত বাতাসে আর্দ্রতা থাকবে তত কি হবে, তত চায়ের যে পুষ্টিমৌল হয় না, পুষ্টিমৌল, চায়ের গুণমান এবং স্বাদ ও গন্ধ তত কিন্তু ভালো হবে, ঠিক আছে। সেই কারণেই বাতাসে মোটামুটি একটা ভালো আর্দ্রতা লাগবে। কিন্তু অত্যাধিক পরিমাণে তুষারপাত তা চা পাতার জন্য কিন্তু খারাপ, কিন্তু মৃদু কুয়াশা হচ্ছে চা পাতার জন্য মোটামুটি ভালো লক্ষ্য, ঠিক আছে। তো উষ্ণতা কত লাগবে, 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস লাগবে। বৃষ্টিপাত কত লাগবে, 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত লাগবে। আর আর্দ্রতা মোটামুটি ভালো হলেই হলো, ঠিক আছে। একদম কম আর্দ্রতা নয়, একদম বেশি আর্দ্রতা নয়, মিডিয়াম আর্দ্রতা হলেই কিন্তু আমাদের চায়ের জন্য বেস্ট, ঠিক আছে। বোঝা গেল। এরপরে কি কি আছে, এরপরে আছে জলবায়ুর পরে কোনটা, মাটি। চা চাষের জন্য কেমন মাটি লাগে, চা চাষের জন্য লাগে লৌহ ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ মাটি, ঠিক আছে। লৌহ ও ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি লাগে, ঠিক আছে। লৌহ এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি লাগে, ঠিক আছে। আবার তোর হচ্ছে পর্জল মাটিতেও হয় কিন্তু, কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল না, তোর হচ্ছে পর্জল মাটিতেও কিন্তু চা চাষ খুব একটা ভালো খারাপ হয় না, মানে ভালোই হয়, ঠিক আছে। তাহলে মাটি কেমন লাগবে, উর্বর হচ্ছে লৌহ এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি হলেই হচ্ছে চায়ের জন্য সব থেকে বেস্ট। আর কি লাগবে, 4 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। এখানে টুইস্টিং ব্যাপার হচ্ছে এটা, যে আমি যেটা বললাম যে চায়ের জন্য আমাদের কি লাগে, চায়ের জন্য হচ্ছে আমাদের তো প্রচুর বৃষ্টিপাত লাগে, ভালো কথা, বৃষ্টিপাত লাগছে। কিন্তু আবার চা গাছ যেমন বৃষ্টিপাত খায়, আর সে আবার বেশি জল দাঁড়ালে কিন্তু সমস্যায় পড়ে যায়, ঠিক আছে। দেখ আমি ছবি একটা আঁকছি তোদের জন্য, দেখ এটা হচ্ছে একটা জমি, চায়ের জমি তো, এটা ধাপ, পাহাড়ি অঞ্চল, এগুলো হচ্ছে চা বাগানের ধাপ, ঠিক আছে। এবারে চা মূলত চাষ করা হয় কোথায়, পাহাড়ি অঞ্চলে না, ঠিক আছে। তাহলে এগুলো আমি চা গাছ আঁকছি, ঠিক আছে। এগুলো আমি চা গাছগুলো আঁকছি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে চা গাছের ছোট। এবার দেখ ভূপ্রকৃতি কেমন লাগে, ঢালু লাগবে, কারণ চা যেমন জল প্রচুর নেই, আবার চা গাছের সমস্যা হচ্ছে এবার জল যদি গোড়ায় বাই চান্স দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু গোড়াটা পচে যাবে, ঠিক আছে। চায় গাছে জল খুব লাগে, ভালো কথা, 150 থেকে 200 সেমি জল লাগে, ভালো। কিন্তু আবার যদি এই চা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যায় তখন কি হবে, চা গাছের গোড়া পচে যাবে। তার জন্য কেমন জমি লাগে, ঢালু পাহাড়ি জমি লাগে, প্রায় হচ্ছে তোর 1000 থেকে 2000 মিটার উচ্চতা সম্পন্ন জমি লাগে, ঠিক আছে। 1000 থেকে 2000 মিটার হাইটে কিন্তু খুব ভালো হচ্ছে চা চাষ হয়, কেন, কারণ ওখানে জল যদি ধীরে দিই আমি কেমন কি হবে, জলটা হচ্ছে আস্তে আস্তে গড়িয়ে যাবে না, তার জন্য কিন্তু কোনো রকমের গোড়ায় জল দাঁড়ানোর কোনো গল্পই নেই। সেই কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে ঢালু জমি সেখানে কিন্তু চা গাছগুলো চাষ করা হয়। আমি এখানে একটা ছবি আমার কাছে আছে, দেখাচ্ছি আমি তোদেরকে, দেখ দেখ এই যে পাহাড়ি অঞ্চল আছে না, এই যে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। এই পাহাড়ি অঞ্চলে হচ্ছে কি হয়, চা চাষটা কিন্তু খুব ভালো হচ্ছে, কেন হচ্ছে, কারণ এখানে জল ঢাললে কি হবে, সহজে জলটা নেমে যাবে নিচের দিকে, তার জন্য উচ্চ পার্বত্য অঞ্চলে হচ্ছে চা চাষটা খুব ভালো হয়, ঠিক আছে। বোঝা গেল। এরপরে দেখ, এরপরে হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ।
5 হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ। ছায়া প্রদানকারী গাছ। দেখ, চা হচ্ছে পাপাকি পুরীর মতো আর কি, যে যখন আমাদের বাইরে বেরোই তখন কি রোদে ট্যানে পুড়ে যাচ্ছে, বাবা রে আমাকে সানস্ক্রিন মাখাও। চা গাছ এরকম ধরনের নাটক করে যে আমার জলও লাগবে প্রচুর, ভালো কথা জল দিয়ে হলো, বলছে না 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 জল শুধু নয়, আমাকে গোড়ায় জল দাঁড়ানোর সমস্যা আছে, ঠিক আছে, তার জন্য কি করা হলো, ঢালু জমিতে রাখা হলো। এরপরে বলছে যে ঠিক আছে, সবই ঠিক আছে, আমার পাতায় আবার বেশি সূর্যের আলো পড়ে গেলে পাতা পুড়ে যাবে, তখন কি করা হবে, তখন সমস্যা আরো। তখন কি করা হয়েছে যে ঠিক আছে, এই সমস্যাও সমাধান করে দেওয়া হয়েছে, যে যেখানে চা গাছ জমি থাকবে না, সেখানে হচ্ছে কি করা হয়, এরকম ধরনের এই গাছগুলো আছে না, এই গাছ লাগানো হয়। কেন লাগানো হয়, কারণ এই গাছগুলো হচ্ছে প্রখর সূর্যের হাত থেকে চা গাছগুলোকে রক্ষা করে, ঠিক আছে, কারণ চায়ের পাতা যদি সূর্য আলো ডাইরেক্ট পড়ে যায়, বেশিক্ষণ ধরে পড়ে, তখন কি চা পাতাগুলো কুঁকড়ে যায়, পাতাগুলো পুড়ে যায়, ঝলসে যায়, তার জন্য হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ চা গাছের জন্য লাগানো হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখ, আমি এই যে যদি এটা চা বাগান হয় তো, তখন যদি চা বাগানে যদি চা গাছগুলো, এইগুলো চা গাছগুলো হয় তো, তখন হচ্ছে চা গাছের ওই সাইডে সাইডে বড় বড় হচ্ছে গাছ লাগানো হয়, কারণ এই সূর্যের আলো এই চা বাগানে যাতে না পড়তে পারে, ঠিক আছে, বোঝা গেল। এই কারণে হচ্ছে চা বাগানের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয়, যাতে হচ্ছে চা গাছের কোনো রকমের ক্ষতি না হয়। তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রথম কি বলেছি, 1 নম্বর হচ্ছে জলবায়ু। কি জলবায়ু লাগবে, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লাগবে। দ্বিতীয় কি আছে, দ্বিতীয় হচ্ছে উষ্ণতা। কত উষ্ণতা লাগবে, উষ্ণতা হচ্ছে 150 থেকে 15 থেকে 25 সেমি সেলসিয়াস উষ্ণতা লাগবে। আর হচ্ছে বৃষ্টিপাত লাগবে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত লাগবে। মাটি কেমন লাগবে, মাটি লাগবে হচ্ছে লৌহ এবং উর্বর ম্যাঙ্গানিজ জাতীয় মাটি লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, আর হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগবে, যেটা কি করবে, চা গাছকে সূর্যের আলো হাত থেকে বাঁচাবে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এরপরে দেখ, তাহলে এটা মোটামুটি মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, বোঝা গেল, এখানে পর্যন্ত কোনো ডাউট নেই। এরপরে কি দ্বিতীয় কি বলেছি, দ্বিতীয় হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে দ্বিতীয় হচ্ছে কোনটা, দ্বিতীয় হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশ। এইটা যেটা বললাম সেটা পুরোটা প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। চা চাষ তো এমনি এমনি হওয়া যাবে না, চার জন্য কিন্তু আরো কিছু লাগবে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। কি কি, অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রথম কি লাগবে, 1 নম্বরের 1 নম্বর হচ্ছে শ্রমিক। আরে ভাই, এত তো মানে চা গাছকে কাটতে হবে, চা পাতা তুলতে হবে, অনেক শ্রমিক লাগবে, ঠিক আছে, বোঝা গেল, শ্রমিক লাগবে, কারণ শ্রমিক ছাড়া কোনোভাবে কিন্তু করা যাবে না। এই যে ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস তো ভদ্র মহিলাগুলো কেমন হচ্ছে চা পাতা তুলছে। শ্রমিক বলতে গেলে চা গাছকে তোলা, চা গাছকে হচ্ছে চা পাতা তোলা, চা গাছকে হচ্ছে পরিচর্যা করা, ঠিক আছে, তার জন্য কিন্তু অনেক শ্রমিক লাগবে, ঠিক আছে। এই ছবিটা বড় করে দেখাচ্ছি, দেখ, এইটা হচ্ছে একটা চা বাগান, বোঝা গেল। এই চা বাগানে দেখবি এরকম পিছন দিকে ঝুড়ি নিয়ে নিয়ে শ্রমিকগুলো আছে, দেখবি ম্যাক্সিমাম শ্রমিকগুলো কি মহিলা শ্রমিক, ঠিক আছে, যারা চা পাতাগুলো তুলে। কেন, প্রশ্ন হচ্ছে কেন স্যার মহিলা শ্রমিক লাগানো হয়, কারণ মহিলাদের হাতগুলো কি নরম নরম তো না, ওরা হচ্ছে চা পাতা তোলার নিয়ম হচ্ছে 2টো পাতা আর একটা কুড়ি তুলতে হবে। এবারে মহিলাদের হাতগুলো নরম নরম, ওরা কি করছে, চা পাতাকে ধরে তুলবে, আমরা হলে কি হবে, ওরা গাছটাকে উপড়ে ফেলবো, ঠিক আছে। তখন মালিকরা বুঝে গেছে যে ছেলে দেখে দিয়ে সব কাজ হবে না, যারা মেয়ে মানুষ হাতটা নরম, তারা হচ্ছে চুপ চুপ করে তারা তুলবে, ছেলেটাকে ধরে তুলবে বাহুলের মতো। সেই জন্য হচ্ছে বুদ্ধি আছে না, সেই জন্য হচ্ছে মহিলাকে রাখা হচ্ছে। মহিলা শুধু নয়, শিশু শ্রমিককেও রাখা হয়। কিন্তু তাহলে ছেলেরা কি করবে, না ছেলেদের কাজ আছে এই মালগুলো বয়, যা চা পাতা তুললো সেগুলোকে কাঁধে করে করে কারখানায় নিয়ে যেতে হবে। তাহলে শ্রমিক লাগবে, চা পাতা তোলা, বাগান পরিচর্যা করা, জল দেওয়া, মানে প্রচুর কাজ। মেয়ে, মহিলা এবং পুরুষ উভয় শ্রমিকের কিন্তু প্রচুর ঘামের দামে এই চাগুলো আমরা খাচ্ছি। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে মূলধন। এবার চা বাগান তৈরি করবি আর তোর বাবা যদি আম্বানি না হয়, তাহলে কি হবে, টিউশন পড়িয়ে কি আমরা চা বাগান তৈরি করতে পারবো, আম্বানি হতে হবে। মূলধন, আরে এত বড় বাগান পরিচর্যা করা, শ্রমিকদের টাকা দিবি কি করে, প্রচুর অর্থ লাগে, কারখানাতে নিয়ে যাওয়া
চা বাগানের মজুরি, চা বাগান পরিচর্যা করা, বাগান তৈরি করা, বীজ লাগানো, একটা ব্যাপক পরিমাণ কিন্তু অর্থ। এই মূলধন যদি আমি কাট আউট করে দিই, এই বাকি পরিবেশগুলো বলে আমার লস। ঠিক আছে, চা বাগান তৈরি করতে গেলে, চা চাষ করতে গেলে সবচেয়ে মেন কি লাগে? পয়সা। কি লাগে? পয়সা। পয়সা ছাড়া কিন্তু এক পাও চলে না। ঠিক আছে, বোঝা গেল? তো পয়সা খুব ইম্পর্টেন্ট, টাকা খুব ইম্পর্টেন্ট, মূলধন কি ইম্পর্টেন্ট। তার জন্য হচ্ছে প্রচুর একটা অর্থ কিন্তু লাগে। এই ভারতবর্ষে চা বাগানগুলো গ্রো করছে না কেন? কারণ অর্থ অভাব। এখন এই মুহূর্তে ভালো চা বাগান, আরো নতুন 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 চা বাগান তৈরি হচ্ছে না, একমাত্র কারণ হচ্ছে অর্থ। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পরিবহন। পরিবহন। এই চা তো একটা অর্গানিক মেটেরিয়াল না, চাকে তো হচ্ছে চা পাতা তুলে ফেলতে চিবি চিবি খেতে পারবো না। চা বাগানগুলোকে, চা পাতাগুলোকে তুলে আমাকে তো কারখানায় পাঠাতে হবে। সেই জন্য কি করতে হবে? উন্নত পরিবহন লাগবে। শুধু কারখানায় পাঠালে হবে না, কারখানায় যে মেটেরিয়াল গুলো তৈরি হলো, চা গুলো ম্যানুফ্যাকচারিং করা হলো, ওইগুলোকে বন্দরে নিয়ে যেতে হবে, ওখান থেকে আবার এক্সপোর্টিং করতে হবে বাইরে বিদেশে। তাহলে ব্যাপক ভালো একটা পরিবহন লাগবে। ঠিক আছে, কারণ ভালো পরিবহন না হলে কিন্তু চা পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তাই তো? তাহলে পরিবহন খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে কারখানা। কারখানা কেন? চা বাগানের কিন্তু কাছেই কারখানা হতে হবে। কেন হতে হবে? তার কারণ হচ্ছে এটা, যে চা পাতা কিন্তু সহজেই পচে যায়, নষ্ট হয়ে যায়। তার জন্য সঙ্গে সঙ্গে চা পাতা তুলে কারখানায় যেতে হবে, কারণ যাতে সহজে কি করতে পারা যায়? ম্যানুফ্যাকচারিং করা যেতে পারে। ঠিক আছে, তার জন্য তো, তারপরে তো আমরা চা পাতাগুলো পাই না, কারণ ওই জন্য হচ্ছে কারখানা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি বলেছি? শ্রমিক লাগবে, মূলধন লাগবে, এটা লাগবে অবশ্যই, পরিবহন তো লাগবেই, আর কারখানা লাগবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার চায়ের হচ্ছে অর্থনৈতিক অনুকূল ভৌগোলিক পরিবেশ। আর তারপরে বললাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, এবারে যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে রপ্তানি চায়ের ভারতবর্ষের কোন স্টেজে আছে, কাকে কোথায় বেশি চা রপ্তানি করে, এগুলো কিন্তু আমি এক এক করে লিখছি, ভালো করে বুঝে নিবি। এগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেন প্রচুর আছে। ঠিক আছে, এবং ভারতে কোথায় কোথায় চা চাষ হয় এই ম্যাপটাও তোদেরকে আমি দেখাচ্ছি। দেখ, দেখ, এটা হচ্ছে আমাদের ভারতের টি ম্যাপ। ঠিক আছে, বোঝা গেল? এবারে এই যে রাজ্যটা আছে না, এটা কি রাজ্য? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। বোঝা গেল? এটা আমাদের পশ্চিমবঙ্গ। আর তার পাশে আছে কি? এই যে আসাম। এই পশ্চিমবঙ্গ এবং আসাম, এটা প্রায় 75% চা উৎপাদন করে ভারতবর্ষের মধ্যে। প্রায় 75% চা তৈরি করে কে? পশ্চিমবঙ্গ এবং হচ্ছে আসাম। ঠিক আছে, শুধু পশ্চিমবঙ্গ আসাম নয়, আমাদের দক্ষিণ ভারতে হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা, এই দুটো জায়গাতেও কিন্তু চা উৎপাদন হয়। কোথাও কোথাও আছে ঝাড়খণ্ডের, এই ঝাড়খণ্ড বলছি, উত্তরাখণ্ডের কিছু এলাকা, হিমাচল প্রদেশের কিছু এলাকায় কিন্তু চা উৎপাদন হয়। কিন্তু ম্যাক্সিমাম উত্তর উত্তর এবং পূর্ব ভারতের, তোর হচ্ছে পশ্চিমবঙ্গ আর হচ্ছে আসাম, এই দুটো হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম চা উৎপাদন করে। আর তামিলনাড়ু আর কেরালা কিছুটা উৎপাদন করে। যদি আমি লিস্টিং করি, তাহলে দেখ, ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে আমাদের আসাম। চা উৎপাদন প্রথম হচ্ছে আসাম, মনে রাখতে হবে, এটা অসম বা আসাম। ঠিক আছে, এটা 2025 এবং 2026-এর ডেটা দিচ্ছি আমি। ঠিক আছে, আসাম হচ্ছে সবচেয়ে প্রথম চা উৎপাদনের জন্য ভারতবর্ষের মধ্যে। সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। থার্ড কোনটা? থার্ড মনে রাখবি, সাত হচ্ছে তামিলনাড়ু। থার্ড তামিলনাড়ু। আর ফোর্থ হচ্ছে কেরালা। ঠিক আছে, ফার্স্ট কোন রাজ্য? ফার্স্ট হচ্ছে আসাম, দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ, 3 নম্বর তামিলনাড়ু এবং 4 নম্বর হচ্ছে কেরালা। আসামের এখানে আছে ডিব্রুগড় জেলা। কি জেলা? ডিব্রুগড় জেলা। ডিব্রুগড় জেলা হচ্ছে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী জেলা। ঠিক আছে, আসামের কোন জেলা? ডিব্রুগড় জেলা। দেখ, এই আসামের ব্রহ্মপুত্র নদী গেছে না আসামের উপর দিয়ে, জানিস সেটা সবাই? তো আসামের হচ্ছে ব্রহ্মপুত্র নদী অববাহিকায় তোর
ব্রহ্মপুত্র নদী আছে না, এই ব্রহ্মপুত্র নদী অববাহিকায় এখানে কিন্তু প্রচুর ম্যাক্সিমাম হচ্ছে কি উৎপাদন হয়, চা উৎপাদন হয়। ঠিক আছে, তার মধ্যে এখানে আছে একটা জেলা যার নাম হচ্ছে কি ডিব্রুগড়। এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো ডিব্রুগড় জেলাটা আছে, এই ডিব্রুগড় জেলা হচ্ছে আসামের সর্বাধিক হচ্ছে চা উৎপাদনকারী জেলা। ঠিক আছে, এই ডিব্রুগড় জেলা হচ্ছে আসামের সর্বাধিক চা উৎপাদনকারী জেলা। এরপরে যে রাজ্যটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো আসামের ক্ষেত্রে বলে রাখি, বর্তমানে এই সময় দাঁড়িয়ে আসামে ভয়াবহ বন্যা তৈরি হচ্ছে। তো আমরা চাইবো যাতে এইটা সমস্যাটা সমাধান হয়ে যাক, সেরকম কারো ক্ষতি না হয়, আমরা ভগবানের কাছে এটাই আশা রাখবো। ঠিক আছে, তো এরপরে যে রাজ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আসাম হচ্ছে ফার্স্ট, আমি বললাম যে এটা প্রথম, আসাম তো প্রথম না, তাই তো এটা ফার্স্ট চা উৎপাদনকারী রাজ্য। ঠিক আছে, আসাম হচ্ছে ফার্স্ট। তৃতীয় কেন্দ্র বলে তৃতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো সেকেন্ড কোনটা, সেকেন্ড রাজ্য হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের রাজ্য নিজের। ঠিক আছে, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল। তো ওই ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গাটা, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে আলিপুরদুয়ার, এই জেলাগুলো হচ্ছে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয়। তার মধ্যে দার্জিলিং হচ্ছে সর্বাধিক, দার্জিলিং জেলা সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গের চা উৎপাদনকারী রাজ্য, এই জেলা। এরপরে তামিলনাড়ু। তামিলনাড়ুর এখানে আছে একটা পর্বত যার নাম হচ্ছে কি নীলগিরি। কি পর্বত, নীলগিরি। তো এই নীলগিরিতে কিন্তু প্রচুর হচ্ছে চা উৎপাদন হয়, যেটা আমাদের তুলনায় কম কিন্তু উৎপাদন হয়। আর লাস্টে হচ্ছে কেরালা। কেরালাতে হচ্ছে চা কিন্তু মোটামুটি ভালো উৎপাদন করা হয়। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে দার্জিলিং, কি আসাম, দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, তৃতীয় হচ্ছে তামিলনাড়ু, আর 4 নম্বর হচ্ছে কেরালা। ঠিক আছে, এটা হচ্ছে চা উৎপাদনকারীর রাজ্য ভারতবর্ষের মধ্যে। এরপরে বিশ্বে যদি দেখি আমি, বিশ্বে প্রথম কে, বিশ্বে প্রথম হচ্ছে চীন, কারণ চীন সর্বাধিক চা উৎপাদন করে। ঠিক আছে, তাহলে যদি বিশ্বে দেখি আমি, তো গোটা আর্থের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চীন। চীন হচ্ছে প্রথম। ঠিক আছে, চীন বিশ্বের মধ্যে প্রথম, ফার্স্ট বয় চীন। সেকেন্ড বয় কোনটা, আমাদের ভারত। ভারত হচ্ছে দ্বিতীয় চা উৎপাদনে। ঠিক আছে, আর রপ্তানিতে বলতে গেলে, রপ্তানিতে যদি দেখি আমি, রপ্তানি মানে কি, যে আমাদের দেশের চাটা আর কোন কোন জায়গায় যায় তার মধ্যে। ঠিক আছে, তার মধ্যেও কিন্তু ফার্স্ট হচ্ছে চীন। সেকেন্ড কোনটা, সেকেন্ড হচ্ছে কেনিয়া, মনে রাখতে হবে। থার্ড কোনটা, থার্ড হচ্ছে, থার্ড রাজ্য হচ্ছে, এই থার্ড দেশ হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, থার্ড শ্রীলঙ্কা, এবং ফোর্থ হচ্ছে আমাদের ভারত, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে উৎপাদনে কে, উৎপাদনে প্রথম হচ্ছে চীন। ঠিক আছে, উৎপাদনে ফার্স্ট হচ্ছে চীন, তারপরে ভারত। ক্লিয়ার। আর চা হচ্ছে এক্সপোর্টিং এ মানে রপ্তানিতে প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে কেনিয়া, 3 নম্বর শ্রীলঙ্কা, এবং 4 নম্বর হচ্ছে ভারত। তাহলে উৎপাদনে ভারত কত নম্বরে আছে, এই রপ্তানিতে 4 নম্বরে, এবং উৎপাদনে হচ্ছে দ্বিতীয় নম্বরে। ঠিক আছে, কেন 4 নম্বরে আছে, কারণ ভারতের মানে অভ্যন্তরীণ বাজারে এত চাহিদা যে সেটা মেটাতে মেটাতেই ভারতের চা শেষ, বাইরের দিকে রপ্তানি করার সুযোগই নেই। এবং দার্জিলিং এর চাটা হচ্ছে, দার্জিলিং এর চা হচ্ছে সর্বাধিক বিখ্যাত, পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা। ঠিক আছে, সেই জন্য দার্জিলিং এর চা সবাই কেনার জন্য চেষ্টা করে। এবং শুধু দার্জিলিং এর চা নর্মালি 5 টাকা 10 টাকা প্যাকেট নয়, প্রচুর দামি দামি চা, মানে 20,000 10,000 50,000-এর মতো হচ্ছে টাকার কেজি চা হচ্ছে জানি আমি। ঠিক আছে, তো এরকম বিশাল বিশাল টাকা অর্থের হচ্ছে চা বিক্রি হয়, কারণ দার্জিলিং এর চা সর্বাধিক সব থেকে পপুলার এবং ফেমাস চা। ঠিক আছে, গোটা বিশ্বে এর কদর আছে দার্জিলিং এর চা, যেটা আমাদের রাজ্যের মধ্যে অবস্থিত। বোঝা গেল, তাহলে এটুকু ক্লিয়ার। এবারে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর আছে না, কলকাতা, এই কলকাতা, এই কলকাতা বন্দর থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়। বোঝা গেল, এটা কোশ্চেন পরীক্ষা করতে পারে। তাহলে কলকাতা বন্দর থেকে কি হয়, সবচেয়ে বেশি চা কি হয়, রপ্তানি হয় বিদেশে। ঠিক আছে, তাহলে এই কলকাতা বন্দর থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় বিদেশে। এবারে তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে কোথায়
হেক্টর প্রতি উৎপাদন বেশি, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে। আমরা মনে করি যে দার্জিলিং, না 2025-এর ডেটা অনুযায়ী বলছে যে হেক্টর প্রতি সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্য? কর্ণাটক। হেক্টর প্রতি মানে কি, যে ছোট জমির মধ্যে জমি পিছু কত বেশি উৎপাদন হবে তাকে বলে হেক্টর প্রতি, ঠিক আছে। হেক্টর প্রতি ফার্স্ট কে? হেক্টর প্রতি ফার্স্ট হচ্ছে কর্ণাটক রাজ্য, মনে রাখতে হবে এটা। হচ্ছে এই কর্ণাটক রাজ্য হচ্ছে হেক্টর প্রতি সবচেয়ে বেশি উৎপাদন করে, বোঝা গেল। এবং প্রতিটা কৃষিজ ফসলের জন্য একটা করে কি গবেষণা কেন্দ্র আছে, ঠিক আছে। সেইভাবে আমাদের ভারতবর্ষের টি রিসার্চ ইনস্টিটিউশন আছে, ঠিক আছে, যেখানে চা নিয়ে গবেষণা করা হয়। বোঝা গেল কি বললাম? এই চা গবেষণাগার কোথায় আছে? ভারতের চা গবেষণাগার আছে, চা গবেষণাগার কোথায় আছে? অসমের জোরহাটে। কি বললাম? অসমের জোরহাটে। এই অসমের জোরহাটে হচ্ছে আমাদের ভারতবর্ষের চা গবেষণাগারটা আছে, ঠিক আছে, বোঝা গেল। আর হেক্টর প্রতি উৎপাদন প্রথমকে কর্ণাটক রাজ্য। আর কি আছে? আর হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে টি বোর্ড অফ ইন্ডিয়া, যেখানে চা নিয়ে আরো পড়াশোনা করা হয়। টি বোর্ড অফ ইন্ডিয়া, এটা কোথায় আছে? এটা আছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায়, ঠিক আছে। তাহলে এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি আমি, এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন প্রচুর আসে। তাহলে আমি রিপিট করছি, তাহলে রিপিট হচ্ছে এটা, যে দেখ, তাহলে প্রথম কি, বিশ্বে প্রথম হচ্ছে কোন দেশ? বিশ্বে প্রথম হচ্ছে, বিশ্বে ফার্স্ট কোন দেশ? চীন, তাই তো। দ্বিতীয় কোন দেশ? দ্বিতীয় হচ্ছে ভারত, তাই তো, বোঝা গেল। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রথম কে? ফার্স্ট অসম। সেকেন্ড কে? বল বল, সেকেন্ড কে? সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। থার্ড কে? থার্ড হচ্ছে তামিলনাড়ু। ফোর্থ, ফোর্থ কোনটা? ফোর্থ হচ্ছে কেরল, ঠিক আছে। আর এই যে ইনফরমেশন দিলাম আমি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, তো ভালো করে পড়িস। তাহলে আমি কি কি বললাম আজকে? চা সম্পর্কে বললাম, চায়ের অনুকূল ভৌগোলিক পরিবেশ বললাম, কোথায় চা বেশি উৎপাদন করা যায়, কে প্রথম চা উৎপাদনে, ঠিক আছে। এই যে বেসিক ডিটেলস গুলো, এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোরাই ভালো করে এগুলোকে মন দিয়ে পড়িস। এখানে ক্লাসটা আমার শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।